উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য রইল ইতিহাসের ফাইনাল সাজেশন। তোমাদের জন্য আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি নির্বাচন করেছেন এবং নোটসের উত্তরগুলি লিখে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং সম্রাট এক্সক্লুসিভ বইয়ের জনপ্রিয় লেখক মাননীয় সুহিত চক্রবর্তী স্যার। মূল সাজেশনে যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণ। প্রথমেই বলবো, বাংলা পরীক্ষা, এডুকেশন বা নিউট্রিশনের প্রশ্ন তোমরা দেখেছো। চিরাচরিত প্রশ্নগুলিকে অ্যাভয়েড করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির পাশ কাটিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বা কম পরিচিত অংশ থেকে প্রশ্ন করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। নতুন সিলেবাস কি আসতে চলেছে আমরা কেউ জানি না, এজন্য সাজেশনে তুমি যদি মনে করো অল্প প্রশ্ন থাকবে, তাহলে এই সাজেশন তোমার জন্য নয়। বাস্তবটা তোমাদের বুঝিয়ে বললাম। এবার কেন সাজেশনে বেশি প্রশ্ন থাকবে সেটা বুঝতে গেলে এডুকেশন পরীক্ষা বা বাংলা পরীক্ষা বা ইংরেজির বড় প্রশ্নের অংশের উত্তর লিখবার সময় তোমার কি কি প্রবলেম হয়েছিল, তোমার বলতে যারা গোটা বছর ভালোভাবে পড়োনি তারা সেটা ভেবে নাও। সেটা যাতে না হয় এজন্যই এই ভিডিওতে একটু বেশি প্রশ্ন দেওয়া হয়েছে। নাম্বার 2, সবই দিয়ে দিয়েছেন, এটা আবার সাজেশন নাকি? এটা যাদের কমেন্ট, তোমরা তোমাদের নিজের পছন্দ অনুযায়ী একটা দুটো প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাও, আমাদের কোনো আপত্তি নেই। এখানে আরো একটা বিষয় বলবো, আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন বলা হলো এ কটা পড়লেই সব কমন পাবে বা একটা প্রশ্ন কমন এলো না তুমি লিখলে তো সাজেশন থেকে কিছু এলো না, এই কাজটা করবে না। কেন? আমরা ইচ্ছাকৃতভাবেই এই ভিডিওটা পরীক্ষার ঠিক একদিন আগে দিলাম। কারণটা কি? কারণ আমরা ধরে নিচ্ছি এই সেমিস্টারে তুমি ভালো করে বই পড়েছো, তোমার পছন্দসই প্রশ্নগুলো পড়েছো, তোমার সাজেশনগুলো পড়েছো, সব রেডি। এখন পরীক্ষার একদিন আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোতে একটু হাইলাইট করে যেতে হবে। এই জন্যেই আজকের এই ভিডিও। যারা গোটা বছর পড়োনি তারা এখন দুম করে কটা প্রশ্ন যদি পড়ো বা তোমাদের হাতে যদি পরীক্ষার প্রশ্নও ধরিয়ে দেওয়া হয়, সেটাকে একটু ঘুরিয়ে যদি পরের দিন লিখতে দেওয়া হয়, তোমরা পারবে না। এই বাস্তব সত্যিটা মেনে নিতে হবে। তাহলে সাজেশন শুরুর আগে আমাদের যা যা বক্তব্য বলে দিলাম। এরপর তুমি যদি মনে করো ঠিক আছে আমি একটু গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন আছে দেখে নেব, সেই অংশগুলো একবার রিভিশন দিয়ে বা চোখ বুলিয়ে যাব, যেহেতু আমার মোটামুটি সিলেবাস কমপ্লিট আছে, সময় লাগবে না, তাদের জন্যই এই সাজেশন। বাকিরা ভিডিওটা সবিনয় স্কিপ করতে পারো। আমি ইতিহাসের শিক্ষক নই, উচ্চারণ যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম, সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ, এটাকেই ঘুরিয়ে দিতে পারে প্রত্যক্ষ কারণ, এটাকেই ঘুরিয়ে দিতে পারে এনফিল্ড রাইফেলের প্রবর্তন এবং সেই সংক্রান্ত গুজব কিভাবে মহাবিদ্রোহের প্রেক্ষাপট রচনা করেছিল। দেখো, প্রশ্ন তিনটে কিন্তু উত্তর একটাই। এভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন ঘোরানো হচ্ছে, যেটা তোমরা পড়ে যাচ্ছ সেটাই আসে। ধরো এই যে এনফিল্ড রাইফেল দিল, তুমি বলে কই এটা তো সাজেশনে ছিল না। এইভাবেই কিন্তু পরীক্ষায় এবার প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, মহাবিদ্রোহের ব্যর্থতার যে কোনো তিনটে কারণ। 1857 বিদ্রোহকে টেলিগ্রাফের যুদ্ধ কেন বলে? আর নেক্সট, 1857 বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা যায় কি না? মঙ্গল পাণ্ডে কে ছিলেন? আর 1857 বিদ্রোহের নাম সিপাহী বিদ্রোহ কতটা যুক্তিযুক্ত? তোমরা স্ন্যাপশট করে নাও, এই কটা টুকরো অংশ অবশ্যই পড়ে নাও। এবার চলে আসি পরের অধ্যায়, 4 নম্বর অধ্যায়। প্রথম প্রশ্ন, থিওডোর বেক কে ছিলেন? তাহজিব আল আখলাক পত্রিকার মূল লক্ষ্য আর উদ্দেশ্য কী ছিল? পত্রিকার নামটা দেখে নেবে, আমি উচ্চারণ ভুল করতে পারি। দ্বিজাতি তত্ত্ব কী? মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? বা এটাকেই ঘুরিয়ে দিল, এটা রচনার প্রতিষ্ঠার প্রেক্ষাপট লেখো। 5 দাগ, মুসলিম লীগ কবে ও কেন মুক্তি দিবস পালন করেছিল? চলে যাব পরের প্রশ্নের দিকে। এখানে আছে টিকা। টিকাটা বিভিন্ন নামে দিতে পারে, যেমন এভাবে সরাসরি দিতে পারে কলকাতা হত্যাকাণ্ড, না দিয়ে দিল প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে কেন দিয়েছিল, একই উত্তর। পরে টিকা পড়বে মুসলিম লীগের লাহোর অধিবেশন, এটাকেই ঘুরিয়ে দিতে পারে মুসলিম লীগের লাহোর প্রস্তাবে পাকিস্তান প্রস্তাব, এটাকে লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলা হয়েছিল কেন? তারপর হিউম ডাফরিন ষড়যন্ত্রটি লেখো, সব তিনের জন্য ছোট ছোট টুকরো। তারপর সেফটি ভালভ থিওরি বা নিরাপত্তা কপটিকা তত্ত্ব, একই নাম, অন্য নামে বাংলাতে দিতে পারে এভাবেই। জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যকলাপকে নরমপন্থী অধ্যায় বলা হয় কেন? টিকা, জাতীয় কংগ্রেসের সুরাট ব্যবচ্ছেদ,
আর সত্যাগ্রহ বলতে কি বোঝো? এই যে 12টা প্রশ্ন তোমরা দেখলে, এই কটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও। এখান থেকে আরও 2-3টে পড়তে হচ্ছে, যেমন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো, বিনয় বাদল দিনের স্মরণীয় কেন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে। এবার চলে যাবো আমরা 5 নম্বর অধ্যায়। এখান থেকে পড়বে ভারতের গণপরিষদ বা সংবিধান সভার সদস্য কারা ছিলেন। নেক্সট, ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি কোন অর্থে প্রযুক্ত। 3 দাগ, সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলে অভিহিত করা হয়েছে। 4 দাগ, মৌলিক অধিকার। 5 দাগ, নির্দেশনমূলক নীতি। এগুলো কিন্তু ছোট ছোট টিকা আকারে অবশ্যই তোমরা পড়ে নেবে। তারপর জাতীয় মহিলা কমিশন গঠনের 3টি উদ্দেশ্য, ভারতের জোট নিরপেক্ষ বিদেশ নীতি গ্রহণের মূল কারণ, বন্দুং সম্মেলন, পঞ্চশীল নীতি, বিশ্বায়ন ও ভারতবর্ষ। এগুলো পড়তেই হবে। আর কেন একটু বেশি প্রশ্ন পড়তে হবে সেটা আমরা বারবার বলেছি। যারা মনে করছে এতগুলো পড়বে না, এখানে সব প্রশ্ন দেওয়া আছে, তারা সাজেশনটি অ্যাভয়েড করে নিজের মন মতো প্রশ্ন পড়তে পারো। এবার পরের অংশ, জাতিরাষ্ট্রের জন্মকথা। এখান থেকে আগরতলা ষড়যন্ত্র, মুজিবনগর সরকার, এই যে যেমন এই প্রশ্নটার উত্তর সম্রাট এক্সক্লুসিভ বইয়ে নেই, তোমাদের জন্য কিন্তু লিখে দেওয়া হয়েছে, এক্ষুনি সেটাই আসছি। সিমলা চুক্তি, অপারেশন সার্চ, মুজিবুর রহমানের 6 দফা দাবি, পূর্ববঙ্গে ভাষা আন্দোলন গড়ে উঠেছিল কেন, মুজিবুর রহমান আর কি বিখ্যাত ভাষণ, তার যে 71-এর যে ভাষণ সেইটা। এই কটা তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এবার আমরা আসবো 4 মার্কসের জন্য প্রশ্ন। দেখো 3 আর 4-এর প্রশ্নের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। 3-এরটা 4-এও আসতে পারে, 4-এরটা 3-এও আসতে পারে, এরকমও কিন্তু হতে পারে। এবার আসি, এখান থেকে কি কি করবে 4-এর জন্য। 1857 সালে হিন্দু মুসলিম ঐক্যের পরিচয় দাও। সিপাহী বিদ্রোহে বা মহাবিদ্রোহে। মহাবিদ্রোহের সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, প্রত্যেকটা আলাদা আলাদা কারণ পড়ে রাখবে। যে কোনো একটা কারণ এইভাবে তোমাকে কিন্তু দেওয়া হতে পারে। চলে যাব 6 দাগের প্রশ্নে। 1857-এর বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, বা ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি এই মহাবিদ্রোহকে কেন সমর্থন করেনি, এর প্রতি কেন উদাসীন ছিল, এরকম একটা প্রশ্ন দিতে পারে। 1857-এর বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি না। মহারানীর ঘোষণাপত্র, সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি কতটা দায়ী। 1857-এর মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার কী ধরনের পরিবর্তন আসে। দেখো, যেহেতু নতুন সিলেবাস, প্রশ্ন বেশি হবেই, ম্যাজিক্যাল সাজেশন নেই। একটা অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলোই তোমাদের জানানো হচ্ছে। এবার 4 নম্বর অধ্যায় থেকে পড়বে মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী চরমপন্থী বিরোধের কারণ, অসহযোগ আন্দোলনের মাঝপথে প্রত্যাহার করা হয়েছিল কেন, এটাকেই ঘুরিয়ে দিল চৌরচিরার ঘটনার টিকা, গান্ধী আরউইন চুক্তি। তারপর আমরা চলে যাব 5 দাগে, ভারত ছাড়ো আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বলা যায় কি। ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তী গণ আন্দোলনগুলির আর কি কতটা স্বতন্ত্র ছিল বা তার সম্পর্কে লেখো। নেতাজি সুভাষ বসু কীভাবে আজাদিন ফৌজ সংগঠিত করেছিল, ঝাঁসির রানী ঝাঁসি বাহিনী বা ঝাঁসির রানীর বাহিনী, ভারত ছাড়ো আন্দোলনের নারী সমাজের অংশগ্রহণ, মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়। এর মধ্যে দেখো ম্যাক্সিমামটাই কিন্তু তোমরা মাধ্যমিকে পড়ে এসেছিলে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ভারতীয় নৌসেনাদের প্রতি ব্রিটিশ সরকারের আর কি কীরকম বৈষম্যমূলক আচরণ করত, অথবা নৌ বিদ্রোহের কারণ, এই যে যে আছে এইগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। এরপর আরও বেশ কিছু প্রশ্ন তোমাকে কিন্তু রেডি করতে হচ্ছে বা একবার চোখ বুলিয়ে যেতে হচ্ছে। বিংশ শতকের গোড়ায় ভারতের সশস্ত্র বিপ্লবের উত্থানের পটভূমি, এটা দেখবে। ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কী ছিল, এটা দেখবে। গান্ধীজির নেতৃত্বে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের কেমন রূপান্তর ঘটেছিল, অহিংস অসহযোগ আন্দোলনের প্রধান কারণ, ডান্ডি অভিযান, তাম্রলিপ্ত জাতীয় সরকারের কার্যাবলী, মন্ত্রী মিশনের মূল প্রস্তাব। এগুলো সব ছোট ছোট হলেও অল্প অল্প করে হলেও তোমাদের দেখে যেতে হবে। এই টপিকগুলো অল্প অল্প করে হলেও পড়ে যেতে হবে, ছোট ছোট করে হলেও পড়ে যেতে হবে। এই টপিকগুলো সম্পর্কে যেন তোমার মিনিমাম একটা নলেজ থাকে। 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের পড়তে হচ্ছে প্রশ্ন, নেহেরু মহলানবিশ মডেল কি।
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1990-এর দশকে ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণের কারণ, এলপিজি মডেল কি, এটাকেই ঘুরিয়ে দিল 1990-এর দশকে ভারতের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে কী কী উদারনৈতিক সংস্কার হয়েছিল। তারপর ধরো 6 দাগে চলে আসি, নারীর ক্ষমতায়নের জন্য ভারতীয় সংবিধানে কী কী রক্ষা কবচ রয়েছে। ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়, এটা বলা হয় কেন। ভারতীয় সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান স্থপতি রূপে পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরুর ভূমিকা। পিপিপি মডেল কি। এগুলো সব অল্প হলেও চোখ বোলাবে, এগুলো 4-এ না দিয়ে 3-এও দিয়ে বসতে পারে। তারপর আসি পরের অধ্যায়, 6 নম্বর অধ্যায়। এখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের অবদান, মুক্তিযুদ্ধে স্যাম মানেকেসের ভূমিকা, আমি সম্ভবত উচ্চারণটা ভুলও করতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার কীরূপ ভূমিকা নিয়েছিল। 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের উপর যে বহুমাত্রিক প্রভাব ফেলেছিল, অথবা মুক্তিযুদ্ধ ভারতের আর কি কী লাভ হয়েছিল, এইটা কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। আর লাস্ট এইটা কি, বাংলাদেশটা কি, এটা তোমাদের পড়ে নিতে হবে। এখান থেকে আরও 2-3টে প্রশ্ন আছে। 1971 সালের ভারত সোভিয়েত চুক্তির শর্ত, ভারত সোভিয়েত চুক্তির গুরুত্ব, অপারেশন টাইডেন্ট, তারপর লঙ্গেওলার যুদ্ধ, তারপর গানবোট কূটনীতি, এইগুলো তোমাদের একটুখানি দেখে যেতে হবে। এবার আসি বড় প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য মোট 6টা বাছাই করা হয়েছে, দেখে নেবে। আলিগড় আন্দোলন এবং এতে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা। আমরা আবারও বলছি, এর বাইরেও প্রশ্ন হতে পারে। এবার যেভাবে ছক ভাঙা প্রশ্ন হচ্ছে, গ্যারান্টি দেওয়া সাজেশান সত্যি তৈরি করা, মানে ওই আন্দাজে লটারি কেটে টাকা পাওয়ার মতন, তাই আমরা ছাত্রদের মিসগাইড করছি না। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি এবং প্রসঙ্গে হিউমের অবদান। 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী এবং এ প্রসঙ্গে নরমপন্থীদের সীমাবদ্ধতা। 1946-এর নৌ বিদ্রোহের কারণ ফলাফল। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের অবদান। আর ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গান্ধী সুভাষ তত্ত্ব কী, ত্রিপুরী কংগ্রেসের তাৎপর্য আলোচনা করো। 6টা প্রশ্ন তোমরা স্ন্যাপশট করে নাও, স্ক্রিনের উপর দেখাচ্ছে। স্যারের নির্বাচন করা প্রশ্নগুলি দেখলে, স্যার যখন সম্রাট এক্সক্লুসিভ 12 4th সেমের বইটা লেখেন, সেটা তো একদম সেমিস্টারের শুরুতে। পর তোমরা জানো, পরীক্ষার 10 দিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু নতুন করে মডেল কোশ্চেন পেপার প্রকাশ করে, যার মধ্যে বেশ কিছু প্রশ্ন অন্য ধরনের ছিল। তো এই রকম কিছু প্রশ্ন যার উত্তর প্রথমে প্রকাশিত বইয়ে দেওয়া ছিল না, স্যার তোমাদের জন্য লিখে দিয়েছেন। সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপে যাও, যেখান থেকে তোমরা মডেল কোশ্চেন পেপারের পিডিএফ ডাউনলোড করেছিলে। ওই জায়গাতে আমি স্যারের লেখা সেই নোটসগুলো দিয়ে দিচ্ছি, একবার চোখ বুলিয়ে নাও, পুরোটা পড়ার দরকার নেই, মানে ঘটনাগুলো কি কি পয়েন্ট এগুলো একটু মনে রেখে দিও, মনে করে রেখো, আশা করি পরীক্ষাতে উপকৃত হবে। এই পিডিএফ পড়লেই সব কমন পেয়ে যাবে এমন কোনো মানে নেই। এই পিডিএফ থেকে এমন হলো একটাও এলো না, হতেই পারে, মাত্র 5-6টা প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ অথচ সম্রাট এক্সক্লুসিভে উত্তর ছিল না, স্যার তোমাদের জন্য লিখে দিয়েছেন। এবার এগুলো পড়বে কি পড়বে না সেটা তোমার ব্যক্তিগত বিষয়। আমরা আমাদের মতামত তোমাদের সামনে রাখলাম। কেন সাজেশন ছোট করা যাবে না, সাজেশন ছোট করে যারা ভিডিও বানাচ্ছে, একটা পড়ো একটা কমন, এডুকেশনের আমি এই 3টে বললাম, এর বাইরে একটাও আসবে না, এই জাতীয় ভিডিও যারা বানাচ্ছে, তাদের ভিডিও দেখে তোমরা আদৌ লাভবান হচ্ছ নাকি বিপদে পড়ছো, এটাই হচ্ছে মূল প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন কঠিন হওয়া সত্ত্বেও তোমরা সম্রাট এক্সক্লুসিভ বই গোটা বছর ভালোভাবে পড়েছো বলে, গোটা সেমিস্টারে পড়েছো বলে তোমরা কিন্তু লিখে আসতে পারছো। অন্যদের অবস্থা তথই বোঝো, শুনে দেখো। যাই হোক, সবার ইতিহাস পরীক্ষা ভালো হোক। স্যারের বলা প্রশ্নগুলো যতদূর হয়েছে আবার একবার রিভিশন দাও, 1-2বার স্যার যে 3-4-এর প্রশ্নগুলো বললো ওই অংশগুলোয় চোখ বুলিয়ে যাও, তোমার পরীক্ষা ভালো হবেই।